প্রিয় দর্শক, ২৫ মার্চ ইতিহাসের বর্বরোচিত কাল রাত আজ। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের নামে হত্যাযজ্ঞ শুরু করেছিল সারা বাংলাদেশে। সেই রাতে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে সকল মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি গণতন্ত্রের সংলাপ। সঙ্গে আছে আমি সেলিম আমরা খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, ২৪-এর গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে পতন হয়েছে স্বৈরাচার সরকারের, সেই অকুতভয় তরুণ জনতার মৃত্যুকে পুঁজি করে বাণিজ্য চালাচ্ছে একটি মহল। ভুয়া বাদী সাজিয়ে ঢালাওভাবে তৈরি করছে মামলা আসামির তালিকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভিন্নমত দমনে মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নতুন করে গড়ে উঠেছে মিথ্যা মামলা বাণিজ্যের একটি অসাধু চক্র। এই চক্র ভুয়া মামলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাম ঝুঁকিয়ে আবার কেটে দেওয়ার নামে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। গণঅভ্যুত্থান নিহতের ঘটনার মামলায় আসামি করে বা আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে যেন বেড়ে চলেছে। অভিযোগ রয়েছে রাজনীতিক, পুলিশ এবং অসাধু আইনজীবী মিলে গড়ে উঠেছে মামলা বাণিজ্যের চক্র। চাঁদাবাজি, পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব বানোয়াট মামলা করা হচ্ছে। এছাড়াও এই সব মামলার পেছনে রয়েছে জমি দখল এবং হয়রানি করার মতো ঘটনাও। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছে, বানোয়াট এসব মামলা তদন্তের সময় পর্যালোচনা করা হবে। ভুয়া মামলার অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সরকারের তরফ থেকে এমন বলা হলেও এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, বরং এখনও চলছে মামলা বাণিজ্যের খেলা। এমন একটি বাস্তবতা দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মামলা বাণিজ্য ও প্রতারণা, প্রতিকার কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক মোস্তফা কামাল, অনলাইনে যুক্ত আছেন ওআইসির হিউম্যান রাইটস কমিশনের কমিশনার, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের নম্বর দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে মামলা বাণিজ্য ও প্রতারণা, প্রতিকার কি। প্রথমেই শুরু করতে চাই জনাব মোস্তফা, আপনাকে দিয়ে শুরু করছি। আপনাদের শুনলে যে ব্যাপক মামলা বাণিজ্য চলছে এবং এর ভিতরে আপনি কীভাবে বিষয়টিকে কীভাবে দেখছেন? আপনি প্রথমত বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং চিন্তারও বাইরে। এরকম একটি বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটা ভাবনায়ও আসেনি। বাংলা একটা কথা বলা হয়, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়া। তো এবার যখন এমন একটি বিপ্লব অথবা অভ্যুত্থান, এটা কারো কারো কাছে এ ধরনের পুঁজি হয়ে যাবে যে হয়রানি নিয়ে ব্যবসা করা। মামলা বাণিজ্য বলছি একটা ফরম্যাট, আর একটা হচ্ছে হয়রানি নিয়ে ব্যবসা করা অথবা হয়রানি করা নিয়ে ব্যবসা করা। তো এখানে কিসিম দুইটা, একটা হচ্ছে যে মামলায় আসামি করে দেয়া, আরেকটা হচ্ছে নামটা কেটে দেয়া, অর্থাৎ ডাবল বাণিজ্য। এখানে এরকম একটি বিষয়ের জন্য মোটেই এই জাতি প্রস্তুত ছিল না, অথবা কারো কারো ধারণায়ও আসেনি। তো আইন উপদেষ্টা প্রথমত এক পর্যায়ে বলেছেন যে বিষয়টি ওনার জন্য বিব্রতকর। পরবর্তীতে আরও ২-৩ দফায় তিনি কথা বলেছেন, পদক্ষেপ নেবেন সেটাও বলেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আর শুরু থেকেই মামলার যেই ধরনটা, এবার ধরনটা বুঝতে বোধহয় খুব বিজ্ঞ অথবা মস্ত আইনজীবী হওয়া লাগে না। যে হত্যা মামলা, প্রথম আসামি শেখ হাসিনা, দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের অথবা আসাদুজ্জামান খান কামাল, প্রথম দিকের ৭-৮টা নাম এরকমই থাকে, মন্ত্রীদের কেউ কেউ। পরবর্তীতে দেখা যায় ওই এলাকার এমপি এবং তার আশপাশের লোকজন, আর বাদ বাকি কোথাও কোথাও অসংখ্য শতের কাছাকাছি আসামি ঢুকিয়ে দেওয়া হলো। ওটা টোটালি একদম বাণিজ্য। এখানে দুইটা পার্ট, কিন্তু একটা রাজনৈতিক আর একটা হচ্ছে শুধুই বাণিজ্যিক। তো এই দুটা করতে গিয়ে একদিকে মামলাটার কিন্তু মেরিট নষ্ট করে ফেলা হচ্ছে। আচ্ছা মুস্তফা, একটি প্রশ্ন হচ্ছে যে জানেন যে
30 ডিসেম্বর যুগান্তর পত্রিকায় আসিম নজরুল একটি প্রতিবেদন অর্থাৎ খবর ছাপা হয়েছিল, সেখানে তিনি বলেছেন মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়ে গেছে, অর্থাৎ তিনি সতর্ক করেছেন। অন্যদিকে ডিএমপি কমিশনের 11 ডিসেম্বর 24 সালে যিনি বলেছেন যে তারা মামলার বিষয়ে কিছু জানে না, থানায় নিয়ে মামলা করা হচ্ছে, এবং তিনিও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বাণিজ্য শুরু হয়েছে। এরপরেও কেন এখনও সেই মামলা বাণিজ্য চলছে এবং নিরাপরাধ অনেক মানুষকে কিন্তু টাকার বিনিময়ে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে? কি এর ভবিষ্যৎ, কি পরিণতি কী হবে? খুবই দুঃখজনক। যেটা বলছিলাম যে প্রথমত এই মামলাটার মেরিটটা নষ্ট করে ফেলা হচ্ছে, এতটুকু বুঝতে কিন্তু খুব আইনজীবী লাগে না, কমন সেন্সে বোঝা যায়। হত্যাকাণ্ড যে ঘটেছে সেটা তো সত্য, তাহলে এই মামলাটা বরবাদ করে দিলেন আইনগতভাবে মামলার কারসাজির কারণে। দ্বিতীয়ত, এই হত্যাকাণ্ডটা কিন্তু আন্দোলন কেন্দ্রিক, অর্থাৎ এই অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন সেটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে। যত না আন্দোলন, যত না বিপ্লব, তার চেয়ে বেশি এখানে কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে মামলা ব্যবসা। তো এই ব্যবসা কিন্তু এখানে থানা অত্যন্ত সম্পৃক্ত। যেই মুহূর্তে আমরা পুলিশ নিয়ে আলোচনা করছি, আফসোসও করছি, আজকের এই দিন, এই রাত্রিতেও, অর্থাৎ 25 মার্চ রাতে 71-এ প্রথম গুলিটা কিন্তু বুকে নিয়েছিল পুলিশ, রাজারবাগ পুলিশ লাইনে। তাহলে দেখেন ট্র্যাজেডিটা কি। ওই পুলিশ নিয়ে কিন্তু পুলিশ এখনও প্রাসঙ্গিক, এবারও ওই পুলিশ নিয়ে এখন তীব্র সমালোচনা, আবার কারণে কারণে এই সমালোচনা। পুলিশের কিন্তু আত্মশুদ্ধিরও একটা সুযোগ ছিল এবার, ওই সুযোগটাও বোধহয় আমরা দিতে চাচ্ছি না। এই মামলা ব্যবসা করতে গেলে কিন্তু পুলিশকে লাগছে। আমাদের কাছে গণমাধ্যমের কর্মী হিসাবে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে কোনো মামলাবাজ বা প্রতারক, ঠকবাজ এই ধরনের মামলা করতে যাওয়ার পর পুলিশের কোনো সদস্য বাধা দিয়েছেন বা অন্তত বুঝিয়েছেন যে এগুলো করা ঠিক নয়। এটা কিন্তু দুঃখজনক বিষয়। পুলিশের জন্য একটা সুযোগ ছিল, নিশ্চয়ই পুলিশ সেটা করতে পারত, এত অসহায় হয়ে যায়নি, বা পরিস্থিতি এত বিপর্যয়কর নয়, যেখানে স্বয়ং উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা দুজনে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, আইন উপদেষ্টাও বলেছেন, এই বিষয়ে সতর্কও করেছেন। তো পুলিশ কিন্তু এই সুযোগটি নেয়নি। কোথাও পুলিশ বাধা দিয়েছে বলে আমাদের কাছে তথ্য নেই। আবার কোথাও পুলিশ মামলা নিয়েছে, এই ধরনের মামলা ব্যবসা করেছে স্থানীয় বিএনপি অথবা জামাত, অর্থাৎ যারা আন্দোলনে ছিল, আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তাদের পক্ষ থেকে কোথাও পুলিশকে বাধা দেওয়া হয়েছে, এই ধরনের দৃষ্টান্তও নেই। উদাহরণ যদি দিতে যাই আমি, ঢাকার পাশে আশুলিয়া এলাকায় এই মামলা ব্যবসা করতে গিয়ে দেখা গেছে যে মামলার বাদী হয়েছে বিএনপির নেতা অথবা আয়োজক, ব্যবস্থাপক এই মামলার বিএনপি নেতা, ভুলক্রমে ওখানে বিএনপি নেতাকে আসামিও করে ফেলা হয়েছে। অর্থাৎ ভজগট পাকলে যেটা হয়। পল্টন এলাকার একটা ঘটনা আপনাকে আমি বলি। 19 জুলাই নাদিম নামে যে ছেলেটা মারা গেছে, তার সাথে ছিল সুলতানা নামে একটা তার শিক্ষার্থী। দেখা গেছে ওখানে 89 জনের নামে মামলা হয়েছে। ওই মামলায় ওই সুলতানার বাবাকেও আসামি করে ফেলা হয়েছে, পুরনো ঢাকায়, পুরোনো পল্টন। এখন আপনি তামাশা দেখেন। আবার ওই মেয়েটার কাছে টাকা চাওয়া হয়েছে। তো আবার এইসব মামলা, আরো ঘটনা আছে আমার কাছে, অনেক আছে এই ধরনের কেস স্টাডি, আমি বলতে পারবো অনেকগুলো, তো একটাই বললাম। তো এই ধরনের মামলায় কতগুলো অভিযোগ আনা হয়, ভয়ঙ্কর অভিযোগ। আমার কাছে এই মুহূর্তে আমার মোবাইলে কিছু কাগজপত্র আছে সংক্রান্ত। যেমন আপনাকে আরেকটা বলি, বাগেরহাট 2, ওখানে একজন গণপরিষদ সদস্য ছিলেন, নাম হচ্ছে প্রফেসর দারু মাস্টার নামে তাকে সবাই চেনে। ভদ্রলোক এখন প্যারালাইজড, একটা মাত্র সন্তান, অর্থাৎ একটা মাত্র মেয়ে, তার মেয়েটাও অসুস্থ। ওই মেয়েটাকেও আসামি করা হয়েছে। কি মামলা, অভিযোগগুলো কি ভয়ানক। যে মেয়ে ঠিকভাবে হাঁটাচলাই করতে পারে না, অসুস্থ মেয়ে, বর্ণনায় বলা আছে যে সে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করতে চায়, এই সরকারকে উৎখাত করতে চায়। অর্থাৎ হাস্যকর বিষয়গুলো। তো আমরা বলছি হাস্যকর, কিন্তু ওই পরিবারটার অবস্থা আপনি বোঝেন। স্থানীয় যারা ওই পরিবারটাকে চেনে তারা তো এ নিয়ে আফসোসও করে, বদদোয়াও কিন্তু করে, সমালোচনাও আসছে। এর মধ্য দিয়ে গোটা আমরা যেই জুলাই আগস্টের যে বিপ্লবের কথা বলি, একেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে। ভবিষ্যতে আশঙ্কা জাগে যারা এভাবে নির্যাতিত হচ্ছে, এই ধরনের গুরুতর অভিযোগ দেয়া হচ্ছে, একদিকে যেমন হাসির কাণ্ড ঘটানো হচ্ছে, মস্করা তামাশা করা হচ্ছে, আরেকদিকে যে শঙ্কাটা জাগে যে সামনে কোনো না কোনো দিন এগুলো একটা বড় রকমের ইস্যু হয় কিনা। এই অভিজ্ঞতা থেকে বলছি,
যে সরকারটা বিদায় নিয়েছে বা বিতাড়িত হয়েছে ওই সরকারটার আমলে কয়েকটা শব্দ খুব প্রচলিত ছিল বাজারে। একটা হচ্ছে গায়েবী মামলা, কিন্তু আইন আদালতে সম্ভবত গায়েবী মামলা নামে কোনো মামলা নাই। আছে হয়রানিমূলক মামলা, এই নামেও কোনো মামলা নেই। এটা আসলে উদ্দেশ্যকে মিন করতে গিয়ে এই নামগুলো আনা হয়। এগুলোর পরিণতি কিন্তু বিগত সরকারকে ভোগ করতে হয়েছে। শুধু কোটা সংস্কার নিয়েই পরিণতি ভোগ করতে করতে পতন হয়ে গেছে, বিষয়টা এরকম না। এরকম আরো অনেক উপাদান কিন্তু যোগ হয়েছে, জড়িত ছিল, যার ফলে এখান থেকে বর্তমানদেরও কিন্তু ওখান থেকে একটু শিক্ষা নেওয়ার বিষয়। ধন্যবাদ। আবার মনে করার এই পর্যায়ে আমি যাচ্ছি শিপা হাফিজা, আপনি বলুন, আপনি তো মানবাধিকার কর্মী, দীর্ঘদিন ধরে কাজ করছেন এই বিষয়ের উপরে। এই যে মামলা বাণিজ্যের কথা আমরা উল্লেখ করেছি এবং যেটি আমাদের মোস্তফা কামাল উল্লেখ করলেন, একটি উদাহরণ দিলেন যে হয়তো মেয়ে আন্দোলন করেছে, বাবার বিরুদ্ধে মামলা হচ্ছে, মানে অনেক অসংখ্য অভিযোগ আছে এবং উপদেষ্টাও বলছেন যে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আন্দোলনের 6-7 মাস পরেও কিন্তু এখনও কিন্তু সে মামলা বাণিজ্য আছে এবং নতুন নতুন নাম ঢোকানো হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অনেকে সর্বশান্ত হচ্ছে। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? আপনারা কি করছেন এ নিয়ে? দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আজকের ৭১-এর এই আজকের ২৫-এর রাতের ভয়াবহতার কথা স্মরণ করে এবং যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। কি করছি আমরা? আসলে আমাদের বিচার ব্যবস্থা কি করছে, এটা করার সুযোগ কতটুকুন আছে? যেটুকুন আমার স্বল্প জ্ঞানে বুঝি, এই ধরনের যখন কেস হয় আর অনেক বাদীর নাম হয়, তো ওদেরকে নিয়ে এসে ওদের সাক্ষ্য প্রমাণ নিতে নিতে এই কেস কতদিন যাবে? এটা বলার কারণ হচ্ছে কিছুদিন আগেই, কয়েক মাস আগে, আমাদের এই আন্দোলনের আগে একটা ঘটনা আসলো কোর্টে। এক সাংবাদিক দেখলেন এক ভদ্রলোককে, সে যখন, এখন তার বয়স্ক হয়ে গেছে, সে যখন তরুণ ছিল ঢাকা শহরে আসছিল গোদাগাড়ি, রাজশাহীর গোদাগাড়ি থেকে স্পঞ্জের স্যান্ডেল, স্পঞ্জের জিনিসপত্র কিনে নিয়ে ওখানে দোকানে বিক্রি করে। তাই তো ওকে পুলিশ ধরে ফেললো, কি বলে, বাস স্ট্যান্ডে। তো ধরে পড়ে ওকে থানায় নিয়ে গেল। ওকে পেলো মাদক আছে ওর কাছে। থানায় নিয়ে গিয়ে বললো যে তোমাকে ৫,০০০ টাকা দিয়ে দাও আমাদেরকে, আমরা এটা ইয়ে করে দফা রফা করে দেবো। তো ওই লোকের ৫০০ টাকা হাতে নাই, সে ৫,০০০ কোথায় থেকে দেবে, দিতে পারেনি। ২৫ বছর পরে আমরা বসলাম এটা নিয়ে কথা বলতে, যেহেতু সাংবাদিক এটাকে শনাক্ত করেছেন। এই ২৫ বছরে সে বৃদ্ধ হয়েছে, বিয়ে করেছে, সেই বউয়ের এখন ক্যান্সার বহু বছর ধরে। এই ২৫ বছরে অধিকাংশ সময় প্রতি মাসে তাকে এসে কোর্টে ধর্ণা দিতে হয়েছে। এই হয়তো শেষ দিকে আর মাসে আসতে হচ্ছে না, একবার আসলেই হয়। অবভিয়াসলি যেটা হয় থানা ইয়েতে, আমাদের কোর্টে, আজকে জাজ সাহেব নাই, কালকে উকিল সাহেব অসুস্থ, কিছু না কিছু। আর একটা বড় ব্যাপার হচ্ছে তার নামে, তার মামলায় ৩ জন সাক্ষীর নাম ছিল। এই ৫ জন সাক্ষীর নাম ছিল। একজন সাক্ষীকে পাওয়া গেছে যিনি বলেছে উনি কিছুই জানে না, ওই লোককেও চেনে না আর জানে না। বাকি সাক্ষীদের পাওয়া যায়নি। ওখানে ডিআইজি পুলিশ ছিলেন উপস্থিত, প্রাক্তন ডিআইজি পুলিশ ছিলেন। উনি খুবই শক্তভাবে দ্ব্যর্থ ভাষায় জানালেন, না এটা তো হবে না, আমরা তো প্রতি সপ্তাহ অন্তর এইসব কেস নিয়ে বসি, কেসের মেরিটস গুলা দেখি, যেগুলো আসলে কেস হবে না সেগুলোকে আমরা ছাঁটাই করে দিই। কিন্তু আসলে সেই কথাটা মোটেও সত্যি ছিল না। তাহলে এই কেসটা তখনও চলছে কেন, আর ওই লোকটা ওই দিনও কেন কোর্টে আসছিল? আমাদের বাংলাদেশের 2018 সনে আমরা জানতে পারলাম প্রায় 43 লক্ষ কেস নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে এসে বসে পড়ে আছে, এবং এরপরেও প্রতি বছরে এই ধরনের অ্যাটলিস্ট আরো 1.5 লক্ষ কেস প্রতি বছর কিন্তু এর সাথে জমা হচ্ছে। এই কেসগুলা করার সক্ষমতা, সময়, দক্ষতা কিংবা লোকবল কিছুই নাই আমাদের বিচার ব্যবস্থার। সেইখানে এখন যখন আবার এরকম শত শত কেস হয়েছে, আমি জানি যে 200-300 পর্যন্ত আসামির নাম এসেছে,
যে কেস করেছে সে জানেই না যে সে কেস করেছে, সে বুঝতেই পারছে না কে করলো ওর নামে অনেক সময়। আবার যে ছেলেটা আন্দোলনের জন্য রাস্তায় গেছিল সে যখন মারা গেছে, তার বাড়ির সবাইকে আসামি করেও কেস করা হয়েছে। তাছাড়া যারা দেশেও ছিল না তাদের নামেও কেস, এগুলো তো হচ্ছে। এখন আমরা কেন কেস করি? কেস করি যাতে একটা বিচার, সুবিচার পাই। আমরা দেখতে চাই যারা স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল তারা যেন শাস্তি ভোগ করে দেশের জন্য একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু যেভাবে এই কেসগুলা দায়ের করা হয়েছে, তাতে কি কবে আমরা সেই সুশাসনের, সুবিচারের ব্যবস্থা দেখব? আমাদের ভূতপূর্ব সময়েই বিচার ব্যবস্থা অনেক দিন ধরে মৃত প্রায়। সেই বিচার ব্যবস্থার উপরে এই যে বোঝাটা চাপানো হয়েছে, আমরা এখন পর্যন্ত, এখানে আপনারা বললেন, এখন পর্যন্ত দেখছি না এই ব্যাপারে বিচার ব্যবস্থার কোন রকম পদক্ষেপ শুরু হয়েছে। তাহলে এই দেশের একটা বিরাট সংখ্যক মানুষ, দোষী কিংবা দোষী না, যাদের আমরা কেস করে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছি, এটা তো মানবাধিকারকে ভীষণভাবে লঙ্ঘন করছে। এবং আমার প্রশ্নটা হচ্ছে, আদৌ কি আমাদের বিচার ব্যবস্থায় এই সত্যিকার না না, অপরাধী আপনি বলুন যে আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন নেত্রী মানে হিসেবে আপনি কিভাবে দেখছেন এগুলাকে, বা এ ব্যাপারে আপনারা কি সোচ্চার আছেন কিনা? যে আমরা অনেক 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 কেস স্টাডি এখানে আছে যে নিরীহ মানুষ কোনো কিছুই জানে না, কোনো সম্পর্কিত না, ওই আগেই বলা হয়েছে যে তারা হয়তো ব্যক্তিগত যার বেশি টাকা আছে তাকে দেওয়া হচ্ছে, কিংবা শত্রুতার কারণে নানাভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘনের কথা আপনি বললেন, এ ব্যাপারে কি কিছু করণীয় নেই? আপনি কি বলবেন, আপনারা সোচ্চার আছেন কি? করণীয় নেই কি? মানবাধিকার লঙ্ঘন করলে নিশ্চয়ই সেটা চোখে হাত দিয়ে দেখিয়ে দিতে হবে কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সেই ধরনের ফোরাম যে খুব বেশি সোচ্চার, আমার এই মুহূর্তে জানা নেই। হয়তো আছে, হয়তো আমি জানি না, অন্ধকারে আছি। সেই রকম সোচ্চার খুব নাই। তবুও অনেকে এটা নিয়ে কথা বলছেন, বিভিন্ন রকম তারা আসছেন সামনে, মিডিয়ার সামনে আসছেন এবং জানাচ্ছেন যে এটা করে বিচার ব্যবস্থাকে, এই কেসগুলোকে দুর্বল করে তোলা হয়েছে। এর পরবর্তীতে এই কেসগুলা নিয়ে এবং আমাদের স্বরাষ্ট্র যিনি অ্যাডভাইজার আছেন তিনিও ওইটা বলেছেন, কিন্তু এর পরের পদক্ষেপটা আসলে আমরা এখন পর্যন্ত কিছু দেখি নাই। মানবাধিকার কর্মীরাও সেখানে আমার মনে হয় না বিশেষ কোনো ড্যান ফেলতে পেরেছে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর কাজী জাহিদ ইকবাল। আপনি বলুন যে, অর্থাৎ ছোট্ট একটু প্রশ্ন ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে যেভাবে শত শতাব্দী অর্থাৎ আওয়ামী লীগের আমলে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মামলার আসামি হয়েছে, যেটা বললেন গায়েবী মামলা, কিন্তু এই আমলও তার চেয়ে কম যাচ্ছে না, অসংখ্য অসংখ্য শত শত মামলা হচ্ছে, যার ফলে অনেকে বলবার চেষ্টা করছেন যে পুরা জাতি একটি মামলার ঘেরাটোপে পড়ে গেছে, সকলেই সকলের বিরুদ্ধে মামলা করছে। এর পরিণতিটা, ভবিষ্যৎটা কি দাঁড়াবে এই জাতির, আপনি যদি বলেন যে কি দাঁড়াচ্ছে? তাহলে একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। আপা যেখানে ছেড়েছেন সেটা হলো যে আমরা আসলে কথা বলছি কিনা। যে আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত 2 থেকে 3 বার মিডিয়ার সামনে এসেছি যখন বলেছি যে এই ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে, যেটা মানবাধিকারের লঙ্ঘন তো অবশ্যই, এবং একই সঙ্গে আমাদের বিচার ব্যবস্থার উপর একটা বার্ডেন হচ্ছে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে লোকগুলো এই আন্দোলনে শহীদ হয়েছেন, সেই লোকগুলোর ন্যায় বিচার পাবার, তাদের পরিবারের ন্যায় বিচার পাবার পূর্ণ অধিকার আছে। কিন্তু এই ধরনের মেকানিজম তৈরির ফলে বা ব্যবসা বাণিজ্য এই মামলা মোকদ্দমার প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে তাদের ন্যায় বিচার থেকে যে বঞ্চিত করা হচ্ছে, এটার থেকে বড় মানবাধিকারের লঙ্ঘন আর কিছু হতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে ভাই যেরকম বলছিলেন যে বিভিন্ন, মোস্তফা কামাল ভাই, যে বিভিন্ন ভাবে সিন্ডিকেটেড অবস্থা একটা তৈরি হয়েছে, যারা এই নানান ভাবে ব্ল্যাকমেইল করে এই টাকাগুলো তৈরি আর নিচ্ছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে যে মামলাগুলো চলছে, এই মামলাগুলো আদৌ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেই সন্দেহ আছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে 40-45 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে অলরেডি, সেইটার সঙ্গে এই মামলাগুলো যুক্ত হচ্ছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে একটা মামলা সাধারণ প্রক্রিয়ায় হতে তো 20-25 বছর লেগে যাচ্ছে, 10 বছর 15 বছর তো খুব মানে সবসময়ই লাগছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি,
কারণ জুডিশিয়ারির ওই রকম সক্ষমতা তৈরি করা হয়নি, যেরকম সক্ষমতা থাকলে তারা খুব দ্রুতই এগুলো ডিসপোজ অফ করতে পারবে না। মিথ্যা মামলা, ভুল মামলা, ইচ্ছাকৃতভাবে মামলা ডিলে করার চেষ্টা, এগুলো তো আছেই। এইরকম একটা প্রতিষ্ঠা মানে অবস্থায় আমার নিজের খুব আশঙ্কা হয় একজন আইনজীবী হিসাবে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে আমি নিজে 2 যুগ ধরে এই পেশার সঙ্গে থাকার ফলে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে। আমার খুব আশঙ্কা হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সেই আশঙ্কার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমার নিজের খুব আতঙ্ক হচ্ছে যে মানুষগুলো জীবনের বিনিময়ে একটা মুক্ত পরিবেশ তৈরি করা গেল, সেই মানুষগুলোকে আসলে সত্যি সত্যি ন্যায় বিচার দেওয়া শেষ পর্যন্ত যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু থাকছে আসলে। এবং এটার ফলে এই যে অসংখ্য লোক, জাহিদুল, আপনি বলুন যে ন্যায় বিচার প্রশ্ন তো আছেই, যারা গণ আন্দোলনে অর্থাৎ শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিচার পাওয়ার অধিকার অবশ্যই আছে, এটি কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে প্রক্রিয়া, যে ঘেরাটোপ সৃষ্টি করা হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতারণা করা হচ্ছে, এই ব্যাপারে কেন, যে বিচারের ব্যাপারে যেমন সকলেই সোচ্চার আছে, এই ব্যাপারে কেন সোচ্চার নয় যে যারা প্রকৃত ন্যায় বিচার থেকে যারা নিহত হয়েছেন তারা বঞ্চিত হবে, সে ব্যাপারে কেন সোচ্চার হচ্ছে না মানুষ? সেটা প্রশাসন, আইন কেন হচ্ছে না? আমার মনে হয় যে সেটা একটা খুব মিস্টেরিয়াস জায়গা আমাদের জন্য, যে কেউ কেউ হয়তো বলছেন, বা আমরা 2-1 জন হয়তো বলছি যে এরকম হচ্ছে, যাদের এটা নলেজে আসছে, যেরকম আজকে আমরা বলছি, বা আমাদের যারা সাংবাদিক আছেন তারা তুলছেন প্রশ্নটা, কিছু রিপোর্টিংও হয়েছে। কিন্তু যেভাবে এটাকে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা, যে পুলিশ কেন এটার ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা কঠোর হচ্ছে না, বা ধরেন এমন যদি হয় যে ভুলভাবে কারোর বিরুদ্ধে মামলা হলো, জাহিদুল, আপনি বলি যে আপনি পুলিশের কথা বলছেন, কিন্তু যারা অথরিটি, রাষ্ট্রের, সরকারের, তারা কেন পুলিশকে বাধ্য করছে না সেই জায়গাটা বলুন। যথাযথ ব্যবস্থা, যেটা অজ্ঞাত কারণে কেন জানি একটা যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাহলে এই বাণিজ্য প্রক্রিয়ার সঙ্গে কি সবাই জড়িত? সেটা হয়তো না, নিশ্চয়ই না, কারণ আমাদের অন্তত 2 জন উপদেষ্টা খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে এই ধরনের ব্যাপারগুলোর ব্যাপারে তারা খুবই শক্ত অবস্থান নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে শক্ত অবস্থান নিয়েছেন, কিন্তু খুবই অজ্ঞাত কারণে পুলিশের যে ভূমিকাটা এই ক্ষেত্রে হওয়া দরকার ছিল, সেটা আমার মনে হচ্ছে যে অনেকটা দুর্বল মনে হচ্ছে। এবং একই সঙ্গে একটা অসুবিধা কিন্তু এখানে আছে, লয়ের জায়গাটা থেকে যদি দেখেন, এখন কেউ যদি কোনো মামলা করতে থানায় যান, তাহলে পুলিশকে কিন্তু মামলা নিতে হয় প্রথমত। এখন যেটা হলো সেটা হচ্ছে তদন্ত করে হয়তো তিনি এইটার কাকে ধরবেন না, কগনাইজেন্স নেওয়ার বিষয় এগুলো আছে, কিন্তু উনি ডিনাই করতে পারবেন না মামলা নেওয়াটা, কারণ কগনাইজেবল অফেন্স ওনার নলেজে আসলে মামলা নিতে হবে। কতগুলা, আপনি যেহেতু একটি বিশিষ্ট আইনজীবী, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা সকলেই জানতে পারবো। অর্থাৎ কেউ কারো বিরুদ্ধে যদি হত্যা মামলা করতে চায়, যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো লোক হত্যা মামলা করতে পারে? হত্যা মামলা করতে চাইলে, মামলা যদি থানায় যায়, তাহলে পুলিশকে কগনিজেবল অফেন্স শুনলেই পুলিশকে এটা এন্ট্রি করতে হবে। কারণ হলো যদি এন্ট্রি না করে তাহলে তো তদন্ত করতে পারবে না। পুলিশ যেটা করতে পারে সেটা হলো যে তাৎক্ষণিকভাবে কগনাইজেন্স নিয়ে কাউকে ধরে না ফেলে, যদি পুলিশের সন্দেহ হয় যে ঘটনার মধ্যে সত্যতা নাই, কিন্তু মামলার তথ্য তাকে নিতে হবে। তথ্য নিয়ে রেজিস্ট্রি করে এটা উনি ডায়েরি আকারে নিতে পারেন, অথবা এফআইআর হিসাবে লস করে। বিষয়টি দাঁড়াচ্ছে যে কেউ বিরুদ্ধে যে কোনো লোক মামলা করতে পারে, মামলা করতে তো পারি, কারণ হলো একটা হত্যা মামলা করতে পারে। জি, ওর ধর্তব্য অপরাধ আসলে সে কোর্টে হোক অথবা থানায় যে হোক অভিযোগ দিতে পারে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আবারও যাচ্ছি মোস্তফা কামাল। আপনি বলুন যে না, আইনজীবী সাহেব বললেন যে অর্থাৎ যে কোনো লোক যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় হত্যা মামলা করতে পারে, সেটি মনে বুঝে দিতে চেয়েছেন। তাহলে বলতে পারছেন না, উনি বলেছে পারে, তাহলে কি, তাহলে তো আইনগত দিক থেকে অবশ্যই পারে, কিন্তু এই পারার মাঝে কিছু বিষয় আসলে রয়েছেই। আবার বুঝতে তো হবে আমরা কোন সময়টার মধ্যে আছি, যেখানে পুলিশ অত্যন্ত প্রাসঙ্গিক এই আন্দোলনে এবং বর্তমান পরিস্থিতিতে। যে পুলিশের দিক থেকেও কিন্তু শুদ্ধ হওয়ার একটা বিষয় আছে, সংস্কার হওয়ার একটা বিষয় আছে। সংস্কার শুধু বিশাল একটা ঘোষণা দিয়ে আয়োজন করে করতে হবে তা নয়। পুলিশের যার যার জায়গা থেকে, বিশেষ করে পেশাদার যারা, পুলিশে অসংখ্য লোক আছে পেশাদার এবং আইনও ভালো বোঝেন তারা। বিচারের অংশটুকু হয়তো পরের অংশ, কিন্তু আইনের অংশটুকু তারাও ভালো বোঝেন। তারা তাদের জায়গা থেকে, তাদেরকে যে বলা হয় জনগণের বন্ধু, তারা কিন্তু এই বন্ধুত্বের স্বাক্ষর এবার একটু একটু করে রাখতে পারেন। কারণ এখানে মনে রাখতে হবে শুধু হত্যাই বিষয় নয়, আবহটা কি, বিষয়বস্তুটা কি। এবার একটা ঐতিহাসিক আন্দোলন,
তো এই ধরনের মামলার কারণে আমাদের যেই মামলার যেই এক একটা ডালপালা বিস্তার হচ্ছে বিভিন্ন দিকে, যেভাবে বাণিজ্যটার প্রসার ঘটছে, স্থানীয়ভাবে কিন্তু এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তো এর জেরে আমাদের স্থানীয়ভাবে সমালোচনা হয়, স্থানীয়ভাবে বাণিজ্য হচ্ছে একদিকে, জি, সেটা আওয়াজ হচ্ছে, সেটা বুঝছে সবাই। কিন্তু যারা কোনো আন্দোলন করে না, এখনও দেশে অনেকে আছে শুধুই শিকার, আন্দোলন করে না, আফসোস করে, বদদোয়া করে, একান্তে সমালোচনা করে। তো এই সমালোচনার জেরে আমাদের গোটা আন্দোলনের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি সেটা যে একটা সময় পর্যন্ত যাকে আপনার পছন্দ হবে না তাকে রাজাকার বানানো, ওটার পরিণতি কিন্তু ভুক্ত হয়েছে। এখন ভুগতে হচ্ছে যার তার নাম ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্টের দোসর। এই যে এটা কিছুদিনের মধ্যে এটাও হাস্যকর জায়গায় চলে যায় কিনা আমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা আশঙ্কা বোধ করছি যে এগুলো এক সময়, আপনি খেয়াল করেছেন আন্দোলনের সময় ছাত্ররা কিন্তু, আপনি বলতে চাইলেন যে পুলিশ ইচ্ছা করলে মামলা জাস্টিফাই করে নিতে পারে, অবশ্যই পারে, ওই সুযোগ পুলিশের আছে। যেখানে পুলিশে অনেকে বলবার চেষ্টা করেছেন পুলিশ গত কারণে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে, তাদের নানা রকম সংকট, থানায় তারা যদি মামলা না নেয় সেক্ষেত্রে তারা আপনার ভাষায় কোট আনকোট ফ্যাসিস্টের দোসর, অমকের দোসর, তাহলে সে মামলা নিয়ে করবেটা কি? তাহলে দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এই মামলাবাজের মধ্য দিয়ে এখানে গোটা জাতিকে কিন্তু আমরা একটা জালের মধ্যে ফেলে দিচ্ছি, মামলার জালে। সেটা কিভাবে? বাদীও মামলার জালের একটা অংশ, বিবাদীও একটা অংশ, সাক্ষীও একটা অংশ। এতে করে সংখ্যাটা কিন্তু বিশাল হয়ে যাচ্ছে। আবার আসামির ক্ষেত্রে আপনি খেয়াল করবেন এই মামলাগুলোর মধ্যে নাম থাকে 50-60 জনের, সহ অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা বলতে আসলে কোনো নাম নাই। অজ্ঞাতনামা অর্থ হচ্ছে যার যার সুবিধা মতো ধরাবাঁধার ব্যবসাটা করা যাবে, মূল খাস কথা কিন্তু ওইটা। এটা করতে গিয়ে আমরা এমনিতে আমাদের বিচার বিভাগ ভারাক্রান্ত, যেখানে বিচার বিভাগ এই সময়টাতে 5 আগস্ট কিন্তু আমাদেরকে একটা সুযোগও এনে দিয়েছে যার যার জায়গা থেকে প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করা, গতিশীল করা। ওই ক্ষেত্রে আইন এবং বিচার ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। আর পুলিশ তো অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে পুলিশের বলা হয় যে মেরুদণ্ড ভেঙে গেছে, আপনি নিজেও 2-3 বার মেরুদণ্ড শব্দটা ব্যবহার করেছেন। আমার তো মনে হয় পুলিশের জন্য একটা সুযোগ ছিল মেরুদণ্ডটা সোজা করা। তো পুলিশ মেরুদণ্ড দেখাচ্ছে ধরে, জাস্টিফাই করে না। কিন্তু যেখানে 2-3 জন উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে তারা বিষয়টা সিরিয়াসলি দেখছেন, এখন কতটুকু দেখছেন আরেক প্রসঙ্গ। অর্থাৎ এই দুষ্টামির মধ্যে সরকার নাই, অথবা সরকার এই দুষ্টামি পছন্দ করছে না। কিন্তু ডেভিলরা কিন্তু যথারীতি, যাদেরকে আমরা আদর করলে দুষ্ট বলতে পারি আর তর্জমা করলে শয়তান বলতে পারি, শয়তানরা কিন্তু শয়তানি কাণ্ড ঠিকই করে যাচ্ছে। এর মধ্য দিয়ে পুলিশের বদনাম কিন্তু আরও বাড়ছে, মেরুদণ্ডটা কিন্তু আরও ভাঙছে। পুলিশ 2-4টা দৃষ্টান্ত অবশ্যই তৈরি করতে পারত উপদেষ্টাদের বক্তব্যের রেশ ধরে। আর পুলিশের কিছু বাড়তি ট্রেনিং আছে, আপনি অবশ্যই জানেন। পুলিশ হয়তো ব্যর্থ হয়েছে নানান জায়গায়, পুলিশের ট্রেনিংটা কিন্তু ব্যর্থ না। আমাদের পুলিশ অত্যন্ত ট্রেন্ড, তারা অনেক কিছু পারে। তো তারা একজন যে মামলা করতে আসে, একটা অভিযোগ নিয়ে আসে, তার হাঁটা চলা দেখেও কিন্তু পুলিশ মোটামুটি বলে দিতে পারে যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। তো ওই ধরনের 2-3টা দৃষ্টান্ত যদি পুলিশের জায়গা থেকে পুলিশ দেখাতো, অন্তত তার কনসার্ন জায়গাকে বলতো, নিশ্চয়ই সরকারের দিক থেকে বা উপদেষ্টাদের দিক থেকে নাকচ করা হতো না। একইভাবে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার, বিএনপি বলেন, জামাত বলেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদেরও বোধহয় এই ইস্যুতে মাঠে থাকা উচিত ছিল। যদি আন্দোলনের যে আমরা ঐতিহাসিক জনাব মোস্তফা কামাল, এমন কিছু ঘটনা ঘটেছে যে আমরা গণমাধ্যমে দেখেছি যে হয়তো পুলিশ ব্যবস্থা নিয়েছে বা সন্ত্রাসী গ্রেপ্তার করেছে, কিন্তু দেখা যায় দলবদ্ধভাবে থানায় ঢুকে ভাঙচুর করেছে, পুলিশকে মারধর করেছে, অসংখ্য ঘটনা আছে। সেটাই বলছি। সেই পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে বলেন যে তারা জাস্টিফাই করার মতো ক্ষমতায় আছে, কিভাবে বলবেন? সেটাও একটা জাস্টিফিকেশন। যখন দল বেঁধে কেউ যায় এই কর্মে, শীদেল চোরকে ফেসিস্টের দোসর বানানো, যে ফেসিস্টের অর্থও জানে না, তাকে যে আপনি ওই সিলটা দিচ্ছেন, ওই ট্যাগটা দিচ্ছেন, এতে করে আমাদের এই আন্দোলনের ঐতিহাসিক মূল্যটা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। আমি এই কারণে জোর দিয়ে বলতে চাচ্ছি, এ কারণে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা বা যাদের সংগঠনও হয়েছে, তাদেরও কিন্তু এখানে একটা দায়িত্ব আছে পরিচ্ছন্নতার প্রশ্নে, বিষয়টা পরিষ্কার করার প্রশ্নে, আর এই আন্দোলনের ঐতিহাসিক মূল্যটা ধরে রাখার প্রশ্নে। নইলে 2 দিন পরে যখন এটা নিয়ে হাস্যকর বিষয় হবে, তারাও কিন্তু আসামের কাঠগড়ায় একসময় দাঁড়াতে হবে, অন্তত নৈতিকভাবে। তো এই জায়গাটা থেকে
বড় দল হিসেবে বিএনপিরও দায়িত্ব আছে। গোটাটা পুলিশের উপর আমরা ছেড়ে দিলে একতরফা হয়ে যায়। তাহলে মামলাটা করলো কে যে 1000, 100, 500 যে মামলাগুলো করলো, মামলা তারা করলো তাহলে? যে কয়েকটা কেস স্টাডি গ্রামেগঞ্জে। আমার হাতে আছে, দেখা যাচ্ছে হত্যা মামলা তার স্বজনরা করার আগে ওই এলাকারই কেউ না কেউ কিন্তু আগ্রহী হয়ে থানায় চলে যাচ্ছে। আবার কোন কোন মামলায় স্বজনরা আছে। দুটো মামলা পাশাপাশি যদি আপনি তুলনা করেন দেখবেন যে সেই জাস্টিফাইড হলো না। আমি আপনার কাছে আমি আবারও যে প্রসঙ্গে নিয়ে এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি। শিপা হাফিজা, আপনি বলুন যে যেটা বলবার চেষ্টা করেন মাসুদ কামাল, যে অর্থাৎ অনেকে জানে না। একটি রিপোর্ট ছিল যে অনেক বাদী বলেছে তারা মামলার বিষয়ে কিছু জানে না, থানায় নিয়ে গিয়ে কাগজে সই নেওয়া হয়েছে, পরে ইচ্ছা মতো কেউ আসামিদের নাম বসিয়ে দিয়েছে। এই যখন অবস্থা, তখন কি বলবেন আপনি? এই বিষয়গুলো কি প্রতিরোধ করা যেত না? যেটি এরকম পত্রপত্রিকায় খবর আসছে, তার পাল্টাটা কি সরকার কোনো ব্যবস্থা নিতে পারতো কিনা, আপনি কি মনে করেন আপনি? আমাদের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী গোষ্ঠী যে একটা চূড়ান্ত ক্ষমতার জায়গায় চলে আসছে, এটা তো বহুদিনের থেকে জানা, এটা নতুন কিছু না। ইম্পিউনিটি নিয়ে আমরা সারাক্ষণ কথা বলছি, জবাবদিহিতে নাই এইসব। তারপরে যখন আমরা এই আন্দোলনটা দেখলাম, সেখানে আমরা কিন্তু আমি বিশেষ করে আমি তো খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। প্রতিটি আন্দোলনকারী, বিশেষ করে যারা লিডে ছিলেন, ইভেন লিডে না থাকলেও তাদের কথাবার্তা, যুক্তি, তাদের মধ্যে যে একটা শক্তি, একটা পাওয়ার দেখেছিলাম। তারা আসলে বুঝে শুনে এই কাজগুলো করছে। আবার এই যখন কেসগুলো দেয়া হলো, তখন হঠাৎ করে মনে হলো যে কেউ কোথাও নাই, একটা ভাব। তবে তারপরে আমি আশা করছিলাম, যেহেতু এই পরিস্থিতি নতুন না, এই বিচার ব্যবস্থার ইম্পিউনিটি, পুলিশের ইম্পিউনিটির পরিস্থিতি নতুন না। যারা লিড পজিশনে আছেন তারা খুবই ভালোভাবে জানেন, আর যারা বিচার ব্যবস্থার সাথে আছেন তারা তো জানেনই। তাহলে নিশ্চয়ই আমাদের সরকার, এই নতুন মধ্যবর্তী সরকার, এমন কোন ব্যবস্থা নেবেন বলে আমি খুবই আশাবাদী ছিলাম। এটলিস্ট 3, 4, 5 মাসের মধ্যে হলো পুলিশের কাছে কেস আসছে, ওরা তো নথিভুক্ত করবেই। তাহলে পুলিশই তদন্ত করে কিছু কেসগুলাকে কি পরিষ্কার করা যেত না? যদি আমি খুব সিরিয়াস হতাম, যখন আমার ঘাড়ে অনেক কাজ আসে, আমরা তখন কিন্তু কাজগুলো যাতে চলমান থাকে সেই ব্যবস্থা নেই। সেখানে লোক বল যে কোনো যেটাই দরকার থাকে। হ্যাঁ, আমরা জানি পুলিশের দুর্দশাগ্রস্ত অবস্থা সারা দেশেরই, তো পুলিশ বলে কি হবে? কিন্তু আমরা তো এসেছি এখানে, আমরা এসেছি জনগণের সেবার জন্য, আমরা এসেছি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তাহলে আমাদের প্রত্যেককে যে যতটুকু আমরা দেই, তার থেকে আরো 3 গুণ বেশি দেওয়া দরকার ছিল, যাতে আমরা এটলিস্ট কিছু জায়গাকে একটু গুছাই নিয়ে আসতে পারি। শিপা হাফিজ, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। হয়নি। আমি একটা প্রশ্ন করি যে অর্থাৎ এমন ঘটনা তো ঘটছে, আপনি জানেন, সকলেই জানে যে মিথ্যা মামলা, মানুষের নাম ঢোকানো হচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটছে, একটা দুটি না। সেই ক্ষেত্রে কি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা, যে পরবর্তী পর্যায়ে মানুষ আর এতে এই যারা প্রতারক তারা এগুলো না করতে, এমন নেওয়া যেত কিনা? তাহলে কেন নেওয়া গেল না? যদি যেত, কেন নিয়ে যাচ্ছে না? আপনি একটা কি বলবো, $1,000,000 কথাটাই বললেন। যতগুলো হোক, আমার ওই কত হাজার না কত গোনারও তো দরকার নেই। আমি 2টা 4টা নেই, আমি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করি, যাতে অন্যগুলোতে মানুষ সাহস পায় বিচার ব্যবস্থার কাছে আসতে, এবং যারা এগুলো ভুলভ্রান্তি করেছে তারা যেন ভয় পায়। এই যে দেখেন, শাহবাগে থানায় মব হলো কি, যে ধর্ষণ করেছে রেপিস্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য। যখন এটা জিজ্ঞেস করা হলো আমাদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে, যে এখানে কি কেউ কেস করেছে, ওনারা বললেন, টিভিতেই বলছিলেন, না না, কেস করবে কেমন করে, কোনো মানুষ তো কেস করেনি। থানায় যদি মব হয়ে তার আসামিকে ধরে বাইর করে নিয়ে যায়, ওখানে কি জনগণের সাথে বসে থাকতে হবে? জনগণ একটা কেস দেবে? থানায় তো দেওয়ার কথা ছিল। এই লেকিংস গুলো খুব বেশি করে নজরে চলে আসছে, কিন্তু আমরা কোথাও একটা ক্ষেত্রেও দেখিনি যে একটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে। ধন্যবাদ। আমি আসবো, একজন দর্শক টেলিফোনে আছে, শিবা হাফিজা, দর্শকের ফোনটা নিই। দর্শক, শুভরাত্রি, পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। আমি সিরাজগঞ্জ থেকে হোসেন বলছিলাম। জি বলুন। যে এই মাসের গত 21 তারিখে আমাদের সিরাজগঞ্জে একটা মামলা হয়েছে, এই
আপনার ছাত্রলীগ করতো যে ছেলেটা, সেই ছেলেকে আপনার ছাত্র দল বানিয়ে একটা মামলা হয়েছে গত 21 তারিখে, এবং যাদের নামে মামলা দিয়েছে তাদের কাছ থেকে ফোন দিয়ে টাকা দাবি করতেছে, এবং তারা বলতেছে যে তোমরা যদি টাকা দাও তোমাদের নামটা আমরা কেটে দিই। এরকম একটা বাণিজ্য চলছে আর কি। তো গত 8 মাসের ভিতরে মানে এই মামলাটা হয়নি, হঠাৎ করে তারা গত 21 তারিখে মামলাটা করছে, মানে এক প্রকার মানে চাঁদাবাজি আর কি, এরকম আর কি। যাদের নামে মামলা হয়েছে তাদেরকে ধন্যবাদ। এরকম অসংখ্য আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলছি, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকবেন আপনি। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনি কি বলবেন যে এই যে মামলাগুলো হচ্ছে এবং নানা কথা হচ্ছে, মানুষের উদ্বেগ বাড়ছে, সাধারণ অনেক নিরহ মানুষ কিন্তু পয়সা করে না দিতে পারার জন্য তারা জেলে যাচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং বিশাল অর্থনৈতিক একটি বিপর্যয় ঘটছে পরিবারগুলোর, বিশেষ করে নিম্নবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? রাষ্ট্রের কি করা উচিত, সরকারের কি করা উচিত, বা আপনি যে বিশিষ্ট আইনজীবী হিসেবে আপনার বার্তাটা কি থাকবে? খুবই স্পষ্ট, সেটা হলো এটাতে করণীয় এখনো আছে, এখনো করা যায়। কারণ হলো যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর একটা বড় অংশ পুলিশ দ্রুত তদন্ত শেষ করে যারা এটার সঙ্গে সম্পৃক্ত না, ভুলভাবে যাদের নাম এসছে বা উদ্দেশ্যমূলকভাবে যাদের নাম এসছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। এটা খুব কঠিন না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে মামলাগুলো হয়েছে যা এই 24 সালের জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত যে মামলাগুলা, ঘটনা যেগুলো হত্যাকাণ্ড বা অন্য যে ঘটনাগুলো, এর প্রত্যেকটাতে কিন্তু খুব দীর্ঘ সময় তদন্ত জন্য লাগার কথা না, কারণ ডকুমেন্টস গুলা খুবই সাম্প্রতিক এবং তথ্য উপাত্ত যথেষ্টই আছে। তো সুতরাং এর একটা বিরাট অংশ দ্রুত তদন্ত করে যারা অপরাধী তাদেরকে বিচারে সোপর্দ করা, এবং যারা অপরাধী নন তাদেরকে বা উদ্দেশ্যমূলকভাবে যাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, সেটা খুব দ্রুতই করা যায়। আর দ্বিতীয়ত, একই সঙ্গে যারা পারপিট্রেটরস ছিলেন, এই ধরনের ভুলভাবে মানুষকে ঢুকিয়ে দেওয়া বা হেনস্থা করার জন্য যারা ব্যবস্থা নিয়েছেন, তদন্ত করলে তো তাদেরকেও শনাক্ত করা সম্ভব হবে। যখন শনাক্ত করা সম্ভব হবে তখন এই মামলাগুলোর ভেতরেই 211 বলে একটা সেকশন আছে আমাদের পেনাল কোডে, সেইখানে এই যদি মিথ্যা মামলা কেউ করে বা অন্যায়ভাবে কাউকে কোনো মামলার মধ্যে সংযুক্ত করে দেয়, তাহলে তার বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, নারী শিশুতে আছে, প্রত্যেকটা জায়গায় আছে। তো সুতরাং দ্রুত তদন্ত করে যারা অন্যায়ের সঙ্গে সত্যি সত্যি ছিলেন তাদেরকে বিচারে সোপর্দ, এবং যারা ছিলেন না তাদেরকে এইটা থেকে দায় থেকে অব্যাহতি দিয়ে, যারা এইভাবে অন্যায়ভাবে অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য বা অন্য কোনো কারণে নিরীহ লোকদেরকে এর ভেতরে ঢুকিয়েছেন, তাদেরকেও আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি। এটা খুব কঠিন কাজ না, এটা জাস্ট উদ্যোগের বিষয়। কেন সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না, যেখানে অসংখ্য মানুষ ভুক্তভোগী আছে, ভোগান্তি জনভোগান্তিতে পড়ছে? কেন নেওয়া হচ্ছে না? বলছিলেন যে এটা আসলে এটা একটা মিস্ট্রি আসলে, যে কেন আমরা দ্রুত এই জায়গাটা মিস্ট্রি বলছেন আপনি, যেটা রহস্য ঘেরা। এটা আসলেই দ্রুত রহস্যের জায়গাটা তো আছেই। কারণ হলো এটা একটু দ্রুত আগানোই দরকার, কারণ এটা আনরেস্টও তৈরি করছে, আস্থা নষ্ট করছে এই বড় একটা বিপ্লব এবং অর্জনকে। সামাজিক স্থিতিশীলতা সেটা বিঘ্নিত হচ্ছে, সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সুতরাং দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত। জনাব মোস্তফা, উনি বলেছেন যে একটা রহস্য আছে এবং প্রতিকারের ব্যবস্থাও আছে, আইনগত ব্যবস্থা যে বললেন যে প্রত্যেকটা জিনিস নেওয়া যায়, সেই তলে ব্যবস্থায় কেন নেওয়া হচ্ছে না? আর উনি বলেছেন রহস্যটা আছে, রহস্যটা যদি বিশ্লেষণ করেন। রহস্যের দিকে অবশ্যই তিনি আলোকপাত করেছেন, তিনি নিজে অবশ্যই জানেন। ওই রহস্য ভেদ করতে গেলে আপনি প্রথমেই যদি গণমাধ্যমের কথা আনেন, গণমাধ্যম কিন্তু এবার দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এটা ঐতিহাসিক ঘটনা একটা, যেখানে আমরা তথ্য পাচ্ছি সেটা কিন্তু ধামাচাপা দেয়া হচ্ছে না। একসময় যে প্রবণতা ছিল, প্রিন্ট মিডিয়া বলেন, টেলিভিশন মিডিয়া বলেন, অনলাইনগুলো বলেন, তারা এই ধরনের ঘটনা পাওয়া মাত্রই কিন্তু রিপোর্ট করছে, গোপন রাখছে না। গণমাধ্যমে একটা ধারা তৈরি হয়েছে এবার। এর পরবর্তীতে কতগুলো বিষয় কিন্তু আছে। মামলার ব্যবসাটা যারা করে তারা সংখ্যায় কিন্তু অনেক নয়, মামলায় জড়িয়ে তারা যে জালটা বিস্তার করে প্রভাবশালী। এখানে কিছু অসৎ অ্যাডভোকেট আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু পুলিশ কর্মকর্তা আছে, নেক্সাসটা আছে, অর্থাৎ একটা জোট আছে তাদের মধ্যে, ঐক্যজোট। তো তারা তো ঐক্যজোটগতভাবে তারা তো দৃষ্টান্ত তৈরি করতে পারেন, তারা ধরলেন সেটাতে যাবে না। তো গণমাধ্যম যেখানে তার ভূমিকাটা রাখছে, ওখানে আমরা কিন্তু দেখছি খুব দুঃখজনকভাবে মানবাধিকার সংগঠক যারা বা মানবাধিকার কর্মী যাদেরকে বলা হয়, তারা কিন্তু এটাতে এখন পর্যন্ত ওই রকম সোচ্চার নন।
আমাদের আইনজীবীদের কেউ কেউ যদি এ ধরনের 2-3টা দৃষ্টান্তমূলকভাবে 2-3টা কেস করতে পারেন, তাদের ওই সামর্থ্য আছে, তারা জানেন কি করতে হবে। না, তারা ভবিষ্যতে মামলাটা অ্যাটেন্ড করতে চায় যদি না, যদি ব্যবসার শরিক হয়ে যান, তারা অংশীজন হয়ে যান, সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তো দৃষ্টান্ত তৈরি করতে পারেন। কারণ এটা মনে রাখতে হবে, আমাদের 24-এর খুব সংক্ষেপে বলুন, আমার সময় শেষ পর্যায়ে আমরা সবাই কিন্তু আক্রান্ত হয়েছি। আইনবিদরা তাদের ইমেজটা নষ্ট করেছি, সাংবাদিকরা তাদের ইমেজটা খুইয়েছি, পুলিশ তো বলছে তাদের মেরুদণ্ড। এখন সেই ইমেজটা কি বাড়ছে? অবশ্যই বাড়ানোর সুযোগ আছে, এই সুযোগটা আমরা নিব কিনা এটা কিন্তু আমাদের যার যার নিজস্ব মামলা বাণিজ্যগুলো হলো বিভিন্ন কিছু ইমেজটা বাড়লো না কমলো? অবশ্যই কমেছে। ধন্যবাদ, আবার আসবো সময় পেলে। শিপা হাফিজা, আপনি বলুন যে যেটা বলেছে মোস্তফা কামাল, যে মানবাধিকার কর্মীদের বা যারা মানবাধিকার কাজের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ আছে তারা যে পরিমাণ দৃশ্যমান অর্থাৎ ভূমিকা নেওয়ার কথা ছিল তারা সেটা নেয়নি। আপনি কি বলবেন খুব সংক্ষেপে, আমাদের শেষ পর্যায়ে আছে? আমারও একটু বলেছিলাম আমি শুরুতে, আমি একদম একমত। আসলে ওইভাবে একটি সংগঠন এগিয়ে এসছে, আমরা তাদেরকে রাস্তা দেখতে পাচ্ছি কিংবা তাদের স্টেটমেন্ট গুলো দেখতে পাচ্ছি, এটা মোটেও আমরা দেখছি না। কাজে এখানেও একটা যেন স্থবিরতা এসেছে বলে আমাদের মনে হচ্ছে। মানে কারণটা কি, মানে কি মনে করেন কারণটা? সেই কারণটা তো আমার বোঝার ক্ষমতা কম, সাংবাদিকরা ভালো বলবেন কেন হচ্ছে। সংস্থাগুলোই কেন সংস্থার সাথে যারা আছেন তারা জানবেন। আমাদের তো হিউম্যান রাইটস কমিশন অনেকদিন ধরে টোটালি মানে কোনো অকেজো হয়ে গেছিল। এই বিষয়গুলো তো আসলে অনেকদিন ধরে অকেজো হয়েছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো কিন্তু খুবই ভোকাল ছিল, গুম খুন সব সেগুলো তো করেছে তারা, কিন্তু এখন পুরো স্থির হয়ে গেল। ধন্যবাদ। আমরা এই যে আপনাদের মিডিয়াতেও তাদের রোল কিন্তু দেখতে পাচ্ছি না একদমই। তো সেটা একটা প্রশ্নের ব্যাপার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ডক্টর কাজী জাহিদ ইকবাল। পথটা কি, প্রতিকারটা কি, এই মানুষের কিভাবে? প্রতিকারটা খুব সহজ। সেটা হলো যে আমরা যারা স্টেক হোল্ডার দাবি করি, এই বিচার আচার মানবাধিকার সংস্থা ইত্যাদি, তার সবাইকে সোচ্চার হতে হবে। এখনো সময় চলে যায়নি, সুতরাং সোচ্চার হতে হবে এবং সোসাইটিকে আপনার জাগিয়ে তুলতে হবে। একই সঙ্গে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যে এই ধরনের বিষয়গুলোকে যাতে আর বাড়তে না। আচ্ছা, উনি যে কথাটা বলেছেন, ছোট্ট একটি প্রশ্ন, যে একটা নেক্সাস আছে এখানে, কিছু অ্যাডভোকেট, কিছু দালাল, কিছু, সেই আশঙ্কাটা তো থাকছে, কারণ আলটিমেটলি এই ধরনের একটা মামলা হতে গেলে তো আপনার অনেকগুলা পক্ষের সম্মিলন দরকার হবে, সেই আশঙ্কাটা তো থাকছেই। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আছে পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।